অন্ধকার ঘরে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নড়াচড়া করছে একজন যুবক। যুবকটি ছোটাছুটির জন্য ফাঁকা ঘরটি থেকে বিকট শব্দ তৈরি হয়। চেয়ারের সাথে ফ্লোরের ধাক্কা লাগলে ফাঁকা ঘরে এমন ভৌতিক শব্দ সৃষ্টি করে। যুবকটির হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা, মুখের বড় রুমাল দেওয়া, চোখ মেরে তাকানো, কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। যুবকটি নিজেকে ছাড়ানোর জন্য অনেক ছটফট করছে। ছটফটানির জন্য শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে। ঠিক তখনই যুবকটির কানে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মৃত্যুর মুখ থেকে বাঁচার খুব ইচ্ছা হচ্ছে, তাই না? যুবকটি তাকিয়ে থাকে, কিন্তু কিছু দেখছে না। অনুভব করছে তার সামনে একজন মানব দেহ। আবারও তার কানে ভেসে আসে, আমাকে দেখার চেষ্টা করে লাভ নেই। আমাকে দেখতে পাবে, তোর লাভ হবে সবকিছুর স্বীকার করা। বলেই রুমের কোনায় থাকা একটি সুইচ অন করলো। যুবকটি তাকিয়ে আছে মেয়েটির দিকে, অবাক হয়ে তাকিয়ে আছে রাগে টলমল চোখের নারীটির দিকে। মায়া একটি ব্ল্যাক জ্যাকেট ও জিন্স পরে আছে, সাথে হাতে আছে গ্লাভস। যুবকটি তাকিয়ে আছে মায়ার দিকে। কিছু বলার উপায় নেই, কারণ তার মুখটাও বাঁধা। মায়া যুবকটির কাছে এসে একটু ঝুঁকে বলে, কিছু করতে চাস? যুবকটি মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মায়া লাল চোখের দৃষ্টি আরো ভয়ঙ্কর করে বলে, তোকে কিছু বলতে দেয়া হবে, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটি দে, যেটার জন্য আমি চাতক পাখির মতো ঘুরছি। বলে দে আমাকে, কে সেই লোক যে আমার মাকে খুন করতে চেয়েছিল? বলবি তার নাম? যুবকটি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল না। মায়া রেগে গেল, চেয়ারে দিল জোরে এক লাথি, তারপর বলে, কি ভেবেছিস তুই? তোকে বাঁচিয়ে রেখেছি বলে পার পেয়েছিস? তোকে মৃত্যু না দিয়ে মৃত্যু যন্ত্রণায় ভুগতে হবে, তার ব্যবস্থা আমি করছি। বলে একটি পাইপ এনে পুরো রুমে পানিতে ভরিয়ে দেয়। তারপর মায়া যুবকটির গায়ে কিছু মিশিয়ে দেয়। দরজার সামনে পানির থেকে কিছুটা দূরে এসে মায়া প্লাকের সাথে কানেক্ট করে দেয়। সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো কেঁপে ওঠে যুবকটি। পুরো শরীরে তার কারেন্টের ঝাঁকুনি লাগছে। এরকম কয়েক সেকেন্ড করে থেমে যায় মায়া। তারপর আবারও এমন কারেন্টের শক দিতে থাকে, কিন্তু একেবারে বেশিক্ষণ রাখে না। এমন কারেন্টের শক পেয়ে যুবকটি অজ্ঞান হয়ে যায়। মায়া হালকা হেসে চলে যায় সেখান থেকে। অনেক খুঁজে পেয়েছে এই যুবকটিকে সে। তার মাকে খুন করতে যারা উঠে পড়ে লেগেছিল, তাদের সবাইকে মায়া নিজে খুঁজে বের করবে। এখন তো শুধু এই যুবকটিকে পেল। যুবকটির চোখে মুখে ভয়ের রেশ নেই, তাই মায়া আজ তাকে কারেন্টের শক দিল। দেখা যাক পরে কি করে। যতদিন সে তার শত্রুদের খোঁজ না পাবে, ততদিন এভাবেই এই যুবকটিকে বাঁচিয়ে রাখতে হবে। শত্রুদের এক এক করে বের করে সবাইকে উপযুক্ত শাস্তি দিবে মায়া। হাসির কোলে মাথা এলিয়ে চোখের পানি ফেলতে থাকে মায়া। মায়ার মাথায় হাসির হাত। মায়ার শূন্যে তাকিয়ে বলে, জানো হাসিমা, আমি আমার মাকে খুব মিস করি। আমার মুখ ওই বুক খুঁজতে থাকে, যার বুকে মুখ গুজে কান্না করব। সে আর কেউ না, আমার মা। জানি তো মা, কিন্তু এটাই যে তোমার ভাগ্য। সুখেই তো ছিলাম বাবা ছাড়া জীবন। কেন এলো সেদিনের ওই কাল রাত, যে রাতে হারাতে হলো আমার মায়ের থেকে আমার ভালোবাসা? কেন হারালো আমার মায়ের দুই হাত মেলে আমার দিকে হাসি মুখে ভালোবাসার আবদার? এভাবে নিজেকে কষ্ট দিও না মায়াবতী। মায়াবতী এই নামটি তো আমাকে আমার মা বলে ডাকতো। তারপর তুমি, এখন আবার মন্ত্রী মশাই। দুর্বল হয়ে পড়েছো তুমি মন্ত্রী মশাই ভাই। একদম না, আমি চাই ওই সর্দার বংশের বিনাশ। তাকে তো আমি নিজের হাতে খুন করব, যে আমার মাকে আমার থেকে দূরে রেখেছে। আমার মায়াবতী তার পথে সফল হবে। সে পারবে তার মায়ের প্রতি করা অন্যায়ের শাস্তিতে। আমার বিশ্বাস। আমাকে যে পারতেই হবে। ওই মোহন সর্দার সবকিছু হারাবে। শুধু সম্পত্তি হারালেও কেউ শূন্যতা বুঝতে পারে না। আমি মোহন সর্দারের থেকে তার অস্তিত্ব, তার ভালোবাসা, তার বংশধর সবকিছু কেড়ে নিব। আচ্ছা, মেহেরকে নিয়ে যে নাটকটা করলে, তার কি কোনো প্রভাব পড়বে? জানি না হাসিমা, তবে আমি যতটুকু আমার এই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখেছি, মন্ত্রী মশাই কিছু তো একটা করবে, তার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। বাহ, এতগুলো বছর পর বাড়ি ফিরেছি, কোথায় ছেলের মাথায় হাত বুলাবে তা না, তোমার সব ভালোবাসাই বেবি ডলের জন্য মা। ঘরে ঢুকতে ঢুকতে বলে মিহির,
মায়া উঠে বসে। কৃষি বিষয়ে পিএইচডি না করে কি হিংসুটে নিয়ে পিএইচডি করেছো মিহির ভাই? মায়ের থেকে দূরে ছিলাম, এখন তো একটু ভালোবাসা পেতে চাই। মায়া হাসির কোলে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, একটুও দিব না। আমিও 1 সপ্তাহ ছিলাম না এখানে, তাই তুমি পাবে না হাসিমাকে। মিহির কম কিসে, সেও বলে ওঠে। দিবি না তো দেখ কি করি। বলেই মায়ার মাথার চুল ধরে টানতে থাকে। মায়া উঠে মিহিরের মাথার চুল ধরে টানতে থাকে। দুজনের এই খুনসুটি দেখে হাসি হেসে দেয়। হাসির ছেলে মিহির। মিহিরের জন্মের পরপরই হাসির স্বামী আরেক জায়গায় মন দেয়, কিন্তু হাসির সাথে বিচ্ছেদের আগে সেই স্বামী মারা যায়। কাজ খুঁজতে থাকে হাসি। হাসির বাবা গরিব মানুষ, তিনি মায়ার নানার কর্মী ছিলেন। সেই সূত্রে শাহানা পারভিন মায়াকে দেখভালের জন্য হাসিকে রেখে দিয়েছিল, কিন্তু মায়াকে বেশি দেখা লাগতো না। শাহানা পারভিন এমনিতেই মায়াকে সময় দিত, কিন্তু অফিস টাইমে হাসি মায়ার আশেপাশে থাকতো। মিহির ছোট মানুষ, মায়ার থেকে 1 বছরের বড়, তাই মিহির ও মায়াকে নিয়ে হাসি এক জায়গায় থাকতো। মিহির ও মায়া দুজনেই ভাই বোনের মতো বড় হতে থাকে। যেহেতু হাসির ইনকাম এখানে ভালোই, আর মিহির কৃষি নিয়ে সরকারিভাবে পড়াশোনা করছে, তাও খুব ভালো রেজাল্টের সাথে, তাই মিহির বিদেশে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ পায়। হাসি তার গ্রামের জমি বিক্রি করে নিজ যোগ্যতায় মিহিরকে সাহায্য করে। মায়া চেয়েছিল সাহায্য করতে, কিন্তু মায়া নিজেই এদিক ওদিক কষ্ট করে সামলাতো, তাই হাসি না করে মায়াকে। এমনিতেই মিহির পড়াশোনার পাশাপাশি মায়ার শিবচরের ফ্যাক্টরি দেখাশোনা করত। মায়া মিহিরের দায়িত্বে কিছু বিষয় বুঝিয়ে দিয়েছিল। এখন সেখানে অন্য একজন দেখাশোনা করে, তার নাম রুবি, মিহিরের বাগদত্তা। মিহির ও রুবি একে অপরকে ভালোবাসে, এখন শুধু তাদের বিয়ে করা বাকি। এসব ভেবে ছেলে মেয়ে দুজনকে দেখে সুখের নিঃশ্বাস টানল হাসি। সকালে মায়া আজ সকাল জিমে এসেছে। কিছু ব্যায়াম করে নিল মায়া, তারপর মাঠে দৌড়তে শুরু করে। মাঠ থেকে দৌড়তে দৌড়তে রাস্তায় এসে দৌড়ায়। এভাবে বাসায় যাবে সে। রাস্তার কোন দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ মায়ার সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামলো হুডি পরা লোক। চোখ মুখ দেখা যাচ্ছে না। মায়া কিছু করতে যাবে, তার আগেই মায়ার মুখে স্প্রে করা হয়। সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় মায়া। মুখে পানির ছিটা পেতেই জ্ঞান ফেরে মায়ার। চোখ খুলে সাথে সাথেই সামনে তাকিয়ে দেখে তার সামনের চেয়ারে বসে আছে রাজ। মুখে তার ভিলেনিস হাসি। ডেভিল হাসি দিয়ে রাজ বলে, গুড মর্নিং মায়াবতী। উপস, হ্যাপি অ্যাডভান্স ম্যারিড ডে মায়াবতী। হোয়াট আ জোকস। নো, নট জোকস, জাস্ট লুক দেয়ার। পাশে ইশারা করে বলে রাজ। মায়া তাকিয়ে দেখে একজন কাজী ও একজন রেজিস্ট্রার কাঁপছে। তাদের পিছনে গুলি তাক করে দাঁড়িয়ে আছে কিছু গার্ড। মায়া হেসে দেয়, বলে, যে মায়া কারো জীবনের পরোয়া করে না, তাকে ভয় দেখাচ্ছেন এদের দিকে গুলি দেখিয়ে। মায়াবতী, এত গাঁজা খেলোয়াড় হলো কবে থেকে? আমি কি এদেরকে তোমাকে ব্ল্যাকমেইল করতে গুলি তাক করে আছি? মোটেও না। আমি তো এদেরকে গার্ড দিয়ে আটকে রেখেছি, কারণ এরা এই শীতে ঘুম থেকে উঠতেই চাইছিল না। অবশ্য দোষ আমার পিউ বেবির। সে প্রথমে বলেনি যে শাহমীর রাজ বিয়ে করবে বলে তাদের ডাকছি। মায়া চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। রাজ ডেভিল হেসে বলে, ওভাবে শীতের সকালে বউ ছেড়ে কে ঘুম থেকে উঠতে চায় বলো? আমি তো তোমাকে নিয়ে সকাল 11টা পর্যন্ত ঘুমোবো। শুনেছি বউ কাছে থাকলে ঘুম ভালো হয়, তাই না কাজী সাহেব? শেষের কথাটুকু একটু টান দিয়ে রসিক সুরে বলে রাজ। কাজী ঘামছে ভয়তে। এটা সত্যি সে আসতে চায়নি। সকাল 6টায় এখনো শীতের আভাস আছে। কে উঠতে চায়? কাজীর কি ঘুম নেই? তার কি বউ ঘরে নেই? আছে তো। কাজী কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ বাবা, আমি তো বউ ছাড়া আসতেই চাইনি, কিন্তু যদি জানতাম তোমার ইমার্জেন্সি বউ লাগবে, তাহলে গুলি দেখার অপেক্ষায় থাকতাম না। রাজ ফ্লাইং কিস দেখিয়ে বলে, আমার বউ পাগলা কাজী। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কেন আসতে চাননি? শেষের কথাটি রেজিস্ট্রারকে বলে। রেজিস্ট্রার নিজেও কাজীর মতো ভয়তে আছে। সেও কাঁপতে কাঁপতে বলে, মানে একটু পর যখন আপনার বউ আপনার হয়ে যাবে, রাতের পর যে সকাল আসবে তখন বুঝবেন। এখন কি আমরা বলে বুঝবেন? এবার মায়ের দিকে তাকিয়ে বলে, দেখেছো মায়াবতী, এদের বুড়ো বয়সে বউ ছাড়তে মন চায় না।
তাহলে আমি কেন বউ ধরবো না? তাই আমিও এদেরকে বউয়ের থেকে আলাদা করে এনেছি। আগে আমার বউ আসবে, তারপর কাজীর বউয়ের সাথে তার প্রেম হবে। রেজিস্ট্রার ফোরন কেটে বলে, আর আমি কি বউয়ের কাছে যাওয়ার অধিকার নেই? আছে তো, অবশ্যই আছে। আপনাদের বিদায় দেয়া হবে। আগে আমার বউকে আমার করে দিন। আমরা রাজি বাবা, তুমি তোমার বউকে নিয়ে আমাদেরকে যেতে দাও, আমাদের বউ অপেক্ষা করছে। অবশ্যই যাবেন। তো মায়াবতী, বুঝলে তো আমি কেন গুলি তাক করে আছি তাদের দিকে? তোমার জন্য নয়, আসলে ওরা খুব দুষ্ট। ওদের বউ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি যে সিঙ্গেল, ওদের নজরে নেই, তাই গুলি দেখিয়ে রেখেছি। মায়া এবার চেঁচিয়ে বলে, সার্কাস হচ্ছে এখানে? ধুর, বউ মিস করা হচ্ছে। এই কাজী ও রেজিস্টার দুজনের বউকে মিস করছে। চলো না মায়াবতী, আমরা দুজনে এক হয়ে ওদের অর্ধ সকলকে পূর্ণ করে পাঠিয়ে দিই। হ্যাঁ, নির্লজ্জ আপনি, এইভাবে কেউ কথা বলে? বউ হয়ে লজ্জা বাড়িয়ে দিবে। এখন বিয়ে করে ফেলো আমাকে। আমি বিয়ে করব না। তাহলে এরাও বউয়ের কাছে যেতে পারবে না। কাজী সাহেব একটু শুকনো ঢোক গিলে বলেন, বলছিলাম যে বাবা, বিয়েতে কন্যার মতো নেই, কেন জোর করছো তাকে? আপনি যদি বেশি কথা বলেন তো আপনার বউকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব, বলে দিলাম। কোনো দরকার নেই বাবা, আমার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউ গয়নাগাটি নিয়ে ভাগছে, কোনো মতে সম্পত্তির লোভে তৃতীয় বউ আটকে আছে। এটা গেলে আমি বউ পাবো না। তুমি জোর করো না, সমস্যা নেই, বিয়ের পর সম্পর্ক হালাল হয়ে যাবে। গুড বয় কাজী। রেজিস্ট্রার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে কাজীকে। মনে মনে ভাবছে, এটা কোন দিক দিয়ে ভাই? মায়াকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। মায়া ছটপট করতে থাকে। রেজিস্ট্রার লোকটি বলে, বলছি স্যার ম্যামের হাত খুলে দিলে ভালো হতো। এমনিতেই এই চেয়ার না, মানে আপনার এখানে থেকে তো কেউ পালাতে পারবে না, শুধু শুধু মেয়েটাকে কষ্ট পাচ্ছে। খুব তো মেয়েদের কষ্ট বুঝেন। এদিকে যে আমি সারা রাত না ঘুমিয়ে কষ্টে ভুগেছি, তার বেলায় কি হবে? রেজিস্ট্রার এবার দমে গেল। মায়া বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, আমার হবু বর আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, রাজ কিছু বলার আগেই কাজী বলেন, বাইরেও কি তোমার হবু বর আছে মা? হ্যাঁ। ওইটা ভুলে যাও। এখন তোমার হবু বর এই স্বামীর রাজ। না না, হবু না, এখনই তো বিয়ে হবে। এই যে বাইরে তোমার হবু বর আছে, সে তোমার বর না, বেগনা পুরুষ। তোমার একমাত্র বর হবে আমাদের মন্ত্রী। মায়া এবার গর্জে উঠে বলে, একবার হাতটা ছাড়া হোক, তোদের কোনটা বর আর কোনটা বেগানা পুরুষ দেখিয়ে দিচ্ছি। রাজ একজন গার্ডকে ইশারা করলো, সে এসে মায়ের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলতেই মায়ার সাথে সাথে পা দিয়ে কিক মারে গার্ডের পেটে। সোজা পাকস্থলী বরাবর জায়গায় আঘাত পায় গার্ডটি। একটু ঝুঁকে যায়, তবে বেশি কিছু হয় না, কারণ গভীর আঘাত পাওয়ার আগেই নিজেকে ঝুঁকিয়ে রাখে। মায়ার পাশে থাকা গার্ডের পকেট থেকে গুলি নিয়ে তাকে তাক করে কাজীর সামনে বলে, কি বলছিলেন যেন? উনি আমার বর। এতক্ষণ তো মন্ত্রীর চামচাতের গুলিতে ভয় পেয়েছিলেন আপনারা, এখন সোজা আমি নিজেই আপনাকে জমের দুয়ারে রেখেছি। কেমন লাগছে? কাজী ও রেজিস্ট্রার দুজনেই এবার কাচুমাচু করে। রেজিস্ট্রার ফিস ফিস করে বলে, এতক্ষণ গুলি পিছনে ছিল, দেখতে পাইনি, তাই একটু সাহস ছিল। এখন তো সোজা বাগিয়ে নিয়ে এসে গুলি সামনে ধরলো, মনে হয় না বেঁচেই ফিরবো। কাজী ফিস ফিস করে বলে, আমার 3 নাম্বার বউ খুব ডেঞ্জারাস। আমার প্রথম বউয়ের বাচ্চাদের দেখতে পারে না, আমি গেলে ওদের কি হবে? মায়া ভ্রু কুচকে বলে। ফিস ফিস করে কি বলছেন? রাজ মায়ার পাশে এসে দাঁড়িয়ে বলে, তোমার আমার বিয়ে নিয়ে ভাবছে। চলো লক্ষ্মী মেয়ের মতো করে বিয়ে করে ফেলো। বিয়ে কি হাতের মোয়া যে ফু দিব আর হয়ে যাবে? না, বিয়ে ময়লা হবে কেন? বিয়ে হলো তোমার আমার সংসারের সূচনা। শাট আপ। ওকে, অনেক হয়েছে। এই গাজী, বিয়ে পড়াও, না হলে পেছনে আমার লোকেরা তো আছেই। আরে এই কাজী, পেছনে লোক আছে তো কি হয়েছে, সামনে কিন্তু আমিও আছি। কাজীর দিকে গুলি তাক করে বলে মায়া। রেজিস্ট্রার বেঁচে গিয়েছে। বিয়েতে কবুল না বললে তো আরও শুধু শুধু রেজিস্টার হবে না। বিয়েতে কবুল না বললে তো আর শুধু শুধু রেজিস্টার হবে না, তাই কিছু হলে আগে কাজীর উপর দিয়ে যাবে। কাজী হাঁসফাঁস করে বলে, এটা কেমন বিচার? বিয়ে দিলে পাত্রী আমাকে খুন করবে, আর বিয়ে না দিলে পাত্র আমাকে খুন করবে? বলি, আমি কি অপরাধ করেছি?
রাজ নিজের থুতনিতে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, আসলেই তো, তুমি কাজী হলে একটা পাজি। 3টে বিয়ে করেও বেঁচে থাকার আগ্রহ আছে তোমার। তোমার বউ তো মনে হয় না এখনো তোমার সম্পত্তি তার নামে করেছে। আজ্ঞে না, আমি মৃত্যুর আগে আমার সম্পত্তি আমার সন্তান ও স্ত্রীর নামে করে দিতে চাই। আচ্ছা, তাহলে আমার টার্গেট আপনি না, আমার টার্গেট অন্য কেউ। রেজিস্ট্রার ভয় পেয়ে যায়, শুকনো ঢোক গিলে বলে, আমার ছেলে বিদেশে পড়তে চাই, তার অনেক স্বপ্ন। বউ আমার এমনি রাগ করে বাপের বাড়ি যেয়ে থাকে, এখন যদি মরে যাই তাহলে ছেলেটা অনাথ হয়ে যাবে। রাজ দাবর দিয়ে বলে, আরে দূর, আমি কি আপনাদের কথা বলেছি? আমি তো বলছি অন্য কারো কথা, যাকে নিজের কবজায় রাখলে মায়াবতী আমাকে বিয়ে করবে। মায়া তাকিয়ে থাকে রাজের দিকে। কার কথা বলছে রাজ? রাজ হালকা হেসে তার ফোন বের করে ভিডিও কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ করতে ভেসে আসে হাসির মুখ। হাসিকে বেঁধে রেখেছে। হাসির পাশে দুজন গার্ড গুলি ধরে আছে। হাসির গায়ের দিকে তাকিয়ে আটকে ওঠে মায়া। হাসির গায়ে বোম জড়ানো। মায়ের সাথে সাথে রাজের দিকে তাকিয়ে বলে, এটা কি ধরনের কাজ? আপনি আমার মাকে কেন আটকে রেখেছেন? বেশি কিছু না, বিয়ে করার জন্য। বউ না করেছে তো, তাই তাকে রাজি করানোর একটা কৌশল। বাড়াবাড়ি করছেন আপনি। মায়ের যদি কিছু হয়ে যায় আমি আপনাকে ছাড়ব না। রিল্যাক্স মায়াবতী, আমি আমার শাশুড়িকে কিচ্ছু করব না, কিন্তু যে আমার শাশুড়ি হতে পারছে না তাকে বাঁচিয়ে কেন রাখবো? আমাকে মেরে ফেলুন আপনি, কিন্তু আমার মাকে ছেড়ে দিন। আমি আপনাকে অনুরোধ করছি। অনুরোধ না, বিয়ে। বিয়ে করো আমাকে, ছেড়ে দিব আমার শাশুড়ি মাকে। মায়া হাসির শরীরে ভালোভাবে তাকিয়ে দেখে। এটা নকল বোম না, কারণ বোমের গায়ে রেড লাইট স্পট। যদি রাজ একবার রিমোট কিক করে বোম ব্লাস্ট হবে, তাই বাধ্য হয়ে মায়া বলে, আমি রাজি বিয়ে করতে। রাজ ফিচেল হেসে বলে, আবে কাজী, হয়ে গেছে আমার বউ রাজি। কাজী, মায়া ও রাজ দুজনের দিকে তাকিয়ে বলে, কন্যাকে সাজিয়ে আনবেন না? এভাবে গেঞ্জি আর জিন্স পরে বিয়ে করবে? আমার মায়াবতী বলে কথা, একটু ভিন্ন স্টাইলে বিয়েটা তো করবেই। বউ সাজ পরে হবে। কেন, আপনার কোনো আপত্তি আছে নাকি আমার বউ সাজেনি বলে? না বাবা, আমার আর কি, আমি শুধু তোমাদের বিয়ে দিয়ে বিদায় নিব। অবশেষে মায়ার সম্মতি পেয়ে ভিডিও কলে থাকা অবস্থায় রাজ ও মায়া কবুল বলে বিয়ে করে নেয়। তারপর রেজিস্ট্রার তার কাগজপত্র নিয়ে বলে, সাইন করে দিন। মায়া তাকিয়ে থাকে রাজের দিকে, বলে, এক রাতে কাগজ রেডি কিভাবে? কাগজ আগেই রেডি ছিল, শুধু সময়টা এমন হওয়ার কথা ছিল না। কিন্তু তুমি তো দুষ্টু, কথা শুনতে চাও না, তাই বাধ্য হয়ে মর্নিং ম্যারেজ করে ফেললাম। মায়া সই করে দেয় রেজিস্ট্রি কাগজে। পরিপূর্ণ হয় মায়া ও রাজের বিয়ে। পিয়াস এসে জড়িয়ে ধরে রাজকে, বলে, কংগ্রেচুলেশন বস। বলে মিষ্টি খাইয়ে দিতে থাকে সবাইকে। সবাই মিষ্টি মুখ করছে। কাজীর হাতেও মিষ্টি দেওয়া হয়। মিষ্টি হাতে নিয়ে কাজী বলে, যাক, শেষমেশ গোলাগুলির থেকে রক্ষা পেয়ে মিষ্টি পাচ্ছি। মায়ার বাড়িতে এসেছে মায়া ও রাজ। মৌকে নিয়েও এসেছে পিয়াস। মায়াকে বউ সাজিয়ে দেওয়া হবে। মায়ার ঘরে বসে বসে মায়াকে তৈরি করে দিচ্ছে হাসি ও মৌ। হাসিকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয়েছে। বউ সাজাতে সাজাতে হাসি বলে ওঠে, তো এখন কি করবে? তোমার প্ল্যান তো সাকসেস হলো। বউ সাজে লাল লেহেঙ্গা পরা মায়াকে আয়নার দিকে তাকিয়ে থাকে। সাথে সাথে মুখে ফুটিয়ে ওঠে ডেভিল হাসি। বলে, সর্দার বাড়ির বড় মেয়ে আজ এন্ট্রি নেবে সর্দার বাড়ির বড় বউ হয়ে। সর্দার বাড়ির বউ হওয়ার নেশা আমার একটা কারণেই লেগে আছে, আর তা হলো আমার মন্ত্রী মশাই। এই মায়া যা চায় তাই পায়। আজ মন্ত্রী মশাইকেও হাসিল করেছি। মৌ মায়ার কাঁধে হাত রেখে বলে, তোমার ভালোবাসাকে তোমার করেছো। আমি তো আগেই বুঝতে পেরেছি তুমি রাজবাইকে সরি জিজুকে ভালোবাসো। কিন্তু তুমি যে হার্ড, আমি ভেবেছিলাম আমি ভুল। এখন দেখি না, আমি আমার বোনকে চিনতে পেরেছি। মৌকে জড়িয়ে ধরে মায়া বলে, মন্ত্রীর প্রেমে তো আমি সেই আগেই পড়েছিলাম যখন সে বাংলাদেশে ব্যাক করে। কিন্তু বোন আমার, আমি ওই বাড়ির বউ হয়ে যেতে চাইনি এত তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম মোহন সর্দার আর মালিনী সর্দারকে প্রাপ্য শাস্তি দিয়ে তারপর আমার মন্ত্রী মশাইকে আমার করে নিব। সে না চাইলেও সে মায়ার সাথে জড়িয়ে যাবে।
কিন্তু ভাগ্য আমার যে অন্য কিছু ছিল। মন্ত্রী মশাই নিজেও আমাতে ফেসে আছে, আর ওদিকে দূরে থেকে আমি ওদের বরবাদ করতে পারছি না। কিছু একটা করতে গেলেই আমার ভালোবাসা আমার পথের কাঁটা হয়ে আসছিল। এখন আমি আমার ভালোবাসাকে আমার হাতের মুঠোয় রেখে সর্দার বাড়িতে আমার কাজ হাসিল করব। তাই তো আমি মিহির ভাইকে নিয়ে অভিনয় করেছি, যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়। ওই মোহন সর্দার এদিক ওদিক আয়াস করবে আর আমি দূরে থেকে দেখব, এটা তো হতে পারে না। আমি এবার ক্লান্ত। ওদিকে যারা তো আছি, পথের এই কাটা কিছু করার আগে মন্ত্রীর জীবন নিজের জায়গা ছলে বলে করে নিলাম। কেউ বুঝতেও পারবে না আমি কে আর কি চাই। সবাই জানবে আমি হাসি মায়ের মেয়ে, আর আমাকে মন্ত্রী মশাই জোর করে বিয়ে করেছে। ও কিছু একটা ভেবে বলল। কিন্তু আফু, জিজু যখন জানতে পারবে তোমার উদ্দেশ্যই তাকে পাওয়ার, আর তার সাথে তুমি প্রতিশোধ নিতে এসব নাটক করেছো, এই কক্সবাজার টু প্ল্যানিং, আবার সেখানে যাওয়ার আগে রেপিস্টদের ইনফর্ম করে রাখা, এগুলো জানলে তো জিজু তোমাকে সন্দেহ করবে। জানতে দিব না আমি তাকে। যে আসবে আমার পথের কাঁটা হতে, আমি তাকে উপড়ে ফেলে দিব। রেপিস্টের বাবা আমাকে এমনিতেই খুঁজছিল আমার ক্ষতি করার জন্য। শুধু আমি টেকনিক্যালি আমার লোকেদের দ্বারা ওদের কাছে ইনফর্ম করে দিই। নিজে এমনভাবে চলি যাতে ওরা জানতে না পারে যে আমি জানি ওরা আমাদের ফলো করে। আর সে ফিরে এসছে বোন। এবার কোনো অঘটন করার আগে আমি নিজে থেকে প্রস্তুত থাকব। তাছাড়া আমি তো আমার বরকে দ্বিতীয়বার বিয়ে করেছি, এখানে ভুল তো কিছু নেই। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বলেই হেসে দেয় মায়া ও মৌ হাসি। হ্যাঁ, মায়ার সাথে রাজের আগেও একবার বিয়ে হয়, এটা মায়া জানতে পারে তার 18 বছর বয়সের দিকে। এদিকে মায়ার বাড়ির বড় হলরুমের বসে আছে পিয়াস ও রাজ। মাহমুদ সর্দারকে কল করেছে রাজ। মাহমুদ সর্দার রিসিভ করতেই রাজ ডেভিল হেসে বলে, তোমার বৌমা এখন প্রপার আমার হয়েছে বাবা। মাহমুদ সর্দার গাড়িতেই ছিলেন, ঢাকার দিকে রওনা দিয়েছিলেন। গাড়িতে থাকতেই খুশির খবর পেয়ে লাফিয়ে উঠে বলেন। রাজ ফিচেল হেসে বলে, যদিও বুঝতে পারছি না মায়াবতী তাড়াহুড়ো করলো কেন, তবে ওর পাতানো ফাঁদ বুঝতে পেরেই আমি ওর ইচ্ছাকে পূরণ করলাম, কারণ আমি তো পূরণ করতে চাই আমার মায়াবতীর ইচ্ছা। মাহমুদ সর্দার বলেন, আমি ঢাকা আসছি, তুমি না মায়ামাকে নিয়ে আসো, বাকি রহস্যের ভেদ পরে করা যাবে। এখন তোমাদের সুখের দিন আসতে চলেছে। আমার ছোট মন রূপী মানুষটির পাশে থাকতে পারিনি, কিন্তু আড়ালে তো মায়েকে আগলে রেখেছি। মেয়েটা নাই জানুক যে তার বড় বাবা তার আড়ালে তার খোঁজ রেখেছে, কিন্তু আমি তো জানি আমরা ওদের জন্য পথ চেয়েছিলাম। রাখছি বাবা, তোমার রাগিনী বোমার ওয়েলকাম করে রেখো। বাই। বলেই কল কেটে দিল মাহমুদ সর্দার। আজ খুব আনন্দ তার বাবা মানে মায়া ও রাজের দাদা চেয়েছিল মায়া রাজের বিয়ে দিতে। ওই সময় মায়ার জন্মের পরপরই বিয়ে দেয় মায়া ও রাজকে। রাজ তখন 11 বছরের আর মায়া তখন কোলের শিশু। শাহানা পারভিন ও মাহমুদ সর্দার সাক্ষী থেকে দিয়েছিলেন এই বিয়ে। মাহমুদ সর্দারের বাবা তখন বলেছিলেন, আমার মায়া ও রাজ এই দুজনের জুটি হবে মায়ার রাজ। সর্দার বংশের পরবর্তী রাজ্য চালাবে এই মায়া রাজ। মাহমুদ সর্দার বলতেন, কিন্তু বাবা, ওর তো নাম মোহনা সর্দার, মায়া কেন বলো? কারণ আমার দিদিভাইয়ের ভিতর মায়া দেখতে পাই। তোমরা ওকে মোহনা বলেই ডেকো, আমার আপত্তি নেই, কিন্তু আমার কাছে ও মায়া। রাজ নিজেও তখন তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে। শাহানা পারভিন একবার মায়াকে কোলে নিয়ে বলেছিলেন, হ্যাঁ, আমার মায়াবতী মা। রাজের মনে ভালো লাগতে থাকে এই নাম, সেও সাথে সাথে আওড়ায়, মায়াবতী মায়াবতী মায়াবতী। ওদের বাল্যবিবাহের কিছুদিন পরই রাজ চলে যায় বিদেশে। কিন্তু রাজ যাওয়ার আগেই মাহমুদ সর্দার ভালোভাবে বুঝিয়ে দিতেন, তোমার অর্ধাঙ্গিনী কিন্তু এখানে আছে বাবা। জানি ছোট বয়সে বিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু বাবার মৃত্যুর শয্যায় আমি বিয়ে না দিয়ে পারলাম না। তুমি পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করে এসো। বাবাকে যদি মনে থেকে ভালোবাসো থাকো তো মাথায় রাখবে তোমার জীবনের সাথে একটি সম্পর্ক জড়িত। মোহ মাকে আমরা দেখে রাখবো।
কিন্তু তুমি নিজেকে ঠিক রাখবে। রাজ আশ্বস্ত করে বলে, আমি কোনো খারাপ কাজ করব না বাবা। আমি পড়াশোনা করে অনেক বড় হব, তারপর আবার মায়াবতীকে আমার করে নিব। মাহমুদ সর্দার খুশি হন ছেলের কথায়। মাহমুদ সর্দারের বাবা 3বার স্ট্রোক করেছিলেন, তাই তাকে কষ্ট না দেওয়ার জন্যই এই বিয়ে। লাস্ট স্ট্রোক করলে তিনি মারা যাবেন এমনটা ডাক্তার জানিয়ে দিয়েছেন। তাছাড়া মাহমুদ সর্দার ও শাহানা পারভিন এ বিয়েতে খুশি ছিলেন। দাদা ও বাবার প্রতি অঢেল ভালোবাসা থাকায় রাজ তখন খুশি খুশি মেনে নেয় বিয়েতে। রাজ তার দাদা ও বাবার প্রতি আলাদাভাবে দুর্বল। মাহমুদ সর্দার যা বলেন তাই করে, আর রাজ আবার যা চায় মাহমুদ সর্দার পূরণ করতেন। এছাড়া রাজের ছেলেবেলা থেকেই মায়ের কোল কম পেয়েছে, বরং শাহানা পারভিনের কোল বেশি পেয়েছে। শাহানা পারভিন রাজের জন্য টিফিন করে দেওয়া, রাজকে হোমওয়ার্ক করে দেওয়া, আরও ভিন্ন বিষয় নিয়ে যত্ন নিতেন। ছোট মা বলতে অজ্ঞান ছিল রাজ। পিয়াস রাজের কাছে এগিয়ে এসে বলে, কিন্তু বস, ম্যাম তো আপনাকে বিয়ে করেছে প্রতিশোধ পূরণ করতে, তাহলে আপনি কি পেলেন এই ভালোবাসায়? মায়াবতীর জীবনে ভালোবাসার জায়গা আমি করে নিব পিয়াস। আমার মায়াবতীর জীবনে একটাই নাম, সে হলো শাহমীর রাজ। আমার মায়াবতী জানতে পারবে না তার মন্ত্রী মশাই তার সব কিছুই জানে, আর সেই সব কিছু ঠিক করে দেবে। কিন্তু আপনার ছোট মা, উনি কোথায়? এটা একমাত্র মায়াবতী জানে। বউ নিজেও জানে না কিছু, শুধু সময়ের অপেক্ষা। কি হয়েছিল সেই রাতে জানতে হবে আমাদের। কিন্তু বস, ম্যাম তো প্রতিশোধ অন্যভাবে নিতে থাকে। ওনার প্ল্যান মোতাবেক আপনি বলেছিলেন আমরা আপাতত বিয়ের বিষয়টা স্কিপ করে রাখবো। তাহলে ম্যাম এখন কেনই বা বিয়েটা করতে চাইলো? মোহন সর্দারকে বরবাদ করতে তো আপনি নিজেই ম্যামকে হেল্প করতে চান, তাহলে আর কি হতে পারে? জানি না পিয়াস, কিছু একটা তো গভীরে আছে, যেটা মায়াবতী একা জানে। কেন এই বিয়ে করার তাড়াহুড়ো, এটা জানতে চাই আমিও। কিন্তু মায়াবতী কখনোই নিজ থেকে আমাকে কিচ্ছু বলবে না। সে তো তার মর্জিতে চলে, একা লড়াই করতে চায়। বলে একটু দীর্ঘশ্বাস নিল রাজ। সাথে সাথে উপর থেকে হাসির আওয়াজ আসতে থাকে। বউ হাসতে হাসতে নিচে আসছে মায়াকে নিয়ে। রাজ সিঁড়ির দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মায়াবতীকে আজ লাল রঙের লেহেঙ্গা পরেছে, গলায় একটি বড় নেকলেস, কপালের টিপ, হাতে রুলি সহ কিছু চুড়ি। কোনো মেকআপের চিহ্ন নেই। মায়া নিজেই সাজতে পছন্দ করে না। সে এতটাই ফর্সা যে নিজের কষ্ট পায়। কেন সে তার মায়ের মতো চামড়ার রং পেল না? মোহন সর্দারের রং পাওয়াতে মায়ার মধ্যে ক্ষোভ কাজ করে। মায়া নিচে নামতে থাকে। রাজ এসে এক হাত বাড়িয়ে দেয় মায়ের দিকে। মায়া রাজের হাতের উপর হাত রেখে বের হতে থাকে সর্দার বাড়ির উদ্দেশ্যে। হিয়া শিয়া পরীক্ষা দিয়ে এসেছে, সোফায় বসে আছে। বিরক্ত লাগছে, আবার চিন্তাও বাড়ছে। রুদ্র আরামের ভঙ্গিতে আছে। যারা ও মিলি বসে বসে দেখতে থাকে। মালিনী সোনালির কাছে বসে সান্ত্বনা দিচ্ছে। সোনালি হাইপার হয়ে উঠেছে। কাল রাতেও মোহন সর্দার বাসায় আসেনি। কাল রাতে না আসলেও চিন্তা হয় না, কিন্তু সারাদিনে একবারও কল রিসিভ করছে না কেন? লোকটা কি করছে বুঝতে পারছে না সোনালি। ঘন্টা 3-4 ধরে এই নাটক দেখছে শিয়া ও হিয়া। পরীক্ষা দিয়ে এসে একটু খেতেও পারেনি। এখন খাবার এনে দিল সার্ভেন্ট। এর আগে এনেও দিয়েছিল, কিন্তু চিন্তায় খাওয়া দাওয়া হয়নি। এখন সোনালির নাটকের কান্না শুরু। এদিকে তার ছেলে মেয়েদের বাবা হারানোর শোক নেই। মিলি একটু চিন্তিত থাকলেও রুদ্র ফুল রিল্যাক্স। তাহলে তারা কেন না খেয়ে থাকবে? পরীক্ষার সময় এসব ঝামেলা নিয়ে থাকলে নিজেদের স্বপ্ন পূরণ হবে না। রুদ্র একটা বড় হামি দিয়ে বলে, চিন্তা করো না মম। ড্যাড তোমার জন্য সতীন আনতে যায়নি। তুমি যার সতীন হয়ে এসেছিলে সেই নেই। ড্যাড যেখানেই থাকুক তোমাকে ছাড়া একটু রিল্যাক্স আছে। ছেলের এমন কথায় খেপে গেল সোনালি। এই মানুষ করেছে তাকে, একটু ভালোবাসা বা দয়া দেখায় না। শিয়া হিয়াও মিলিও কিছু বোঝে না। মালিনী বলেন, ছি বাবা, বাবা মাকে নিয়ে এসব বলতে নেই। সেই দুপুরে খেতে এসেছি, এখন সন্ধ্যার আজান দিবে, কিন্তু খাবার কি খেতে পেরেছি? বাবার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তো শুনতে পারো। দিয়েছি কল, কেউ ধরছে না। তাহলে এক কাজ করা যাক, মিসিং ডায়েরি করি। মোহন সর্দার কাল রাত থেকে হারিয়ে গেছে। মন্ত্রীর বাড়িতে বসবাসরত বুড়ো লোককে কেউ কিডন্যাপ করেছে বলে ধারণা করা হয়। আসামি হতে পারে কোনো বিরোধী দল। সেট আপ রুদ্র, চিল্লিয়ে বলেন সোনালি। হিয়া বিড়বিড় করে শিয়ার কানে কানে বলে, বাবা যেমন তার ছেলেও তেমন। রুদ্র হিয়ার মুখে পাশে ফু দিল। হিয়ার ছেড়ে দেওয়া চুল উড়ে মুখের সামনে চলে আসে। ফলস্বরূপ হিয়া তাকিয়ে থাকে রুদ্রের দিকে। রুদ্র চোখ টিপ দিয়ে বলে, ড্যাডের মতো
বউ থুয়ে ফুর্তি করার মতো ভুল করব না আমি। আর হ্যাঁ, আমার সাথে ড্যাডের একটু ফারাক আছে, সময় আসলে জানতে পারবি। হিয়া মুখ ভেঙচি দেয়, অতঃপর খাওয়ায় মন দিতে থাকে। মাহমুদ সর্দার বাড়িতে এসেছেন মাত্র, ঢুকেই দেখলেন বাড়িটি পুরো মরা বাড়ির মতো নিরিবিলি। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে শিয়া ও হিয়া, রুদ্র ও মিলি। সোফায় বসে কান্না করতে থাকে সোনালি। তার দুই পাশে সান্ত্বনা বাণী দিচ্ছেন মালিনী ও জারা। ভ্রুকুচকে মাহমুদ সর্দার বলেন। মালিনী দৌড়ে এসে দাঁড়ায় মাহমুদ সর্দারের পাশে, বলেন, ছোট ভাইকে কাল থেকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, এদিকে তার অ্যাসিস্ট্যান্টকেও কল করে পাচ্ছি না। অফিসে যেয়ে দেখা যায় বন্ধ, বড় একটা তালা ঝুলিয়ে রাখা। বুঝতে পারছি না কি হলো। মাহমুদ সর্দার অপ্রকাশ্যে হেসে দিলেন, মনে মনে খুশি হলেও প্রকাশ্যে বলেন। আসলে মাহমুদ সর্দারের কাছে কল এসেছিল মোহন সর্দারকে অ্যারেস্ট করা নিয়ে, কিন্তু সে এবার না জানার ভান করেই থাকছেন। প্রকাশ্যে অনেক সাহায্য করেছেন, কিন্তু অপ্রকাশ্যে সেও চায় মোহন সর্দার শাস্তি পাক। বাবা মেয়ের এই লড়াইয়ের এবার তিনি ঢুকতে চান না, তাই কথা ঘুরিয়ে দিলেন। একজন সার্ভেন্টকে ডেকে মাহমুদ সর্দার কিছু কথা বলছিল। মালিনী একটু তাকিয়ে থেকে অবাক হয়ে বললেন, কি বলেছিলে তুমি ওকে? বলতে না বলতেই ঢাক ঢোল বাজার শব্দ আসতে থাকে। সবার খাওয়া দাওয়া শেষ, হাত ধুয়ে উঠেছি মাত্র। ঢাক ঢোলের আওয়াজ বৃদ্ধি পাচ্ছে। সবাই বুঝতে পারল তাদের বাড়ির দিকে কিছু একটা আসছে। রুদ্র ঢাক ঢোলের আওয়াজের তালে হাত উঁচু করে দুলিয়ে দুলিয়ে নাচতে থাকে। সবাই হা হয়ে তাকিয়ে আছে। মিলি জিজ্ঞাসা করে, তুই নাচতেছিস কেন? কারণ ডাক ডোল বাজাতে, তাই। আর তোরও নাচ কি হচ্ছে, কেন হচ্ছে না জানলেও বাজনাই আনন্দকর। ঢাকঢোল পিটিয়ে 7-8 জন লোক সর্দার বাড়ির মেইন গেটে হাজির হয়। সাথে সাথে গেট খুলে দেয় দারোয়ান। আশপাশ থেকে প্রতিবেশীরা ভিড় বাড়াতে থাকে। বাইরের বড় উঠানে এসে দাঁড়ালো সর্দার বাড়ির লোকজন, যারা নিজেও আছে সেখানে। সবার দাঁড়ানোর সাথে সাথে সেখানে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নাচতে নাচতে নামলো পিয়াস ও মৌ। ওরা হাত উঁচু করে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে। গার্ড এসে রাজের গাড়ির দরজা খুলে দিল। বরবেশে রাজ গাড়ি থেকে নামতেই সবাই অবাক নয়নে তাকিয়েছে। মায়া এখনও বের হয়নি। রাজ নিজেও গানের তালে নাচতে থাকে। নাচতে নাচতে গৃহে প্রবেশ করে। জারার দিকে তাকিয়ে বলে, জারা বেবি, তোমার জন্য সতীন এনেছি। যারা হা হয়ে যায়। সোনালি চেঁচিয়ে বলেন, হোয়াট? ওহো কাকিয়া, তোমাকে তো বলিনি, জারা বেবিকে বলেছি। অবশ্য তোমার তো ঝটকা লাগবেই, তোমার বোনের মেয়ে সতীন বলে কথা। মালিনী রাজের কাছে এসে বলেন, এসব কি ধরনের তামাশা রাজ? তুমি বিয়ে করলে আমাদের না জানিয়ে? আমরা তো এখানেই আছি। বিয়ে করার যখন এত ইচ্ছে আমাদের বলতে, যারা তো রেডি ছিল। আমি তো বাবাকে বলেই গেছিলাম মা, কারণ বাবার পছন্দেই আমার বিয়েটা হচ্ছে। রাজের কথায় মালিনী ফিরে তাকান মাহমুদ সর্দারের দিকে। মাহমুদ সর্দার নির্দ্বিধায় বলেন, আর যারাকে আর ওর মা বাবাকে আমি কথা দিয়েছি যে রাজ আর যারার বিয়ে দেব। এখন কি হবে? তোমরা বাবা ছেলে মিলে কখনো আমার কথা শুনতে চেয়েছো? আমি যা কিছু করতে চাই আগে তোমাদের থেকে জানতে চাইতাম, কিন্তু তোমরা নিজেদের মতো করে এগিয়ে গেছো। বলেই কান্না করে দিলেন মালিনী। রাজ মালিনীর কাছে এসে বলে, আমি তোমার সমস্ত মতামতকে সম্মান করি মা, কিন্তু মায়াবতীকে আমার চাই, তাই আমি ওকে বিয়ে করেছি। তুমি এই সম্পর্ক মেনে নাও মা। তোমার ছেলে তোমারই থাকবে, কিন্তু তার ভালোবাসা তার থেকে হারালে তোমার ছেলের মনকে ভাঙতে দেখবে। তোমার ছেলে সুখে থাকবে না মা। মালিনী আর কিছু বললেন না। ছেলের সুখের কথা ভেবে চুপ করে গেলেন। যারা এসে রাজের কাঁধে হাত রাখলো। রাজ ঘুরে দাঁড়ালো। যারা রাজের দিকে তাকিয়ে বলে, বেবি প্লিজ বলে দাও তুমি এসব নাটক করছো। আমি তোমাকে খুব 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 ভালোবাসি বেবি, বিলিভ মি। তুমি আর আমি এই বাড়িতে অনেক হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। গাড়ির ভিতর থেকে রক্তচক্ষু দিয়ে দেখছে মায়া। সবকিছু সহ্য হলেও রাজের কাঁধে যারার হাত দেওয়াটা সহ্য হলো না। গাড়ির দরজা
নিজে খুলে পাশে থাকা গার্ডের থেকে গুলি নিয়ে সাথে সাথে শ্যুট করে দিল জারার হাতে। জারার বাম হাতে ছিদ্র হয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথে ব্যথায় চিল্লিয়ে ওঠে জারা। আউচ! সোনালি এসে জারার হাত ধরে দাঁড়ায়। মিলি দৌড়ে গেছে মেডিসিন বক্স আনতে। একজন সার্ভেন্ট পানি নিয়ে আসে। গুলি জারার হাতের ভিতর ঢুকতে পারেনি। মায়া টার্গেট করেছিল জাস্ট একটু সাইড থেকে, তাই জারার হাতের কোনা দিয়ে গুলি চলে। এর ফলে জারার হাত ছিদ্র হয়ে যায়। জারার হাত ব্যান্ডেজ করে দিচ্ছে সোনালি আর মালিনী। রাজ স্মিথ হেসে বলে, গৃহ প্রবেশেই রক্তের বন্যা বয়ে দিলে মায়াবতী। মেহরুন জাহান মায়ার জিনিসে কেউ নজর দেবে আর মায়া চেয়ে চেয়ে দেখবে, এতটাও খারাপ দিন মায়ার আসেনি। আর সেখানে তো আসত আপনিটাই আমার ব্যক্তিগত পুরুষ। মায়ার গর্জে যাওয়া কণ্ঠ শুনে সবাই তাকিয়ে থাকে মায়ের দিকে। শিয়া ও হিয়া মায়াকে দেখছে খালি। মিলি বলে ওঠে, এই মেয়ে তো সেই মেয়েটা যে আমাদের মাজারে ঝামেলা করেছিল, আবার ওর কোম্পানির উদ্বোধনে গিয়েছিলাম। রাজ মায়ের রাগী চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে ফোঁসফোঁস করছে মায়া। রাজ তাকিয়ে দেখছে মায়ের হার্টবিট ফাস্ট হয়ে এসেছে। মিলির কথাগুলো কানে ভেসে আসতেই রাজ মায়ের দিকে তাকিয়ে থেকেই বলে, এটাই আমার বউ, আমার মায়াবতী। মাহমুদ সর্দার ইশারা করতে একজন সার্ভেন্ট মিষ্টি ও শরবত নিয়ে আসে। সার্ভেন্টের হাতে বউয়ের বরণের সামগ্রী দেখে মাহমুদ সর্দার বলেন। মালিনী মুখ ঘুরিয়ে বলেন, আমার কোনো ইচ্ছে নেই, পারলে তুমি করো তোমার বৌমাকে বরণ। মাহমুদ সর্দার পাত্তা দিলেন না, নিজে থেকেই চলে গেলেন মায়াকে বরণ করতে। মিষ্টির থালার পাশ থেকে একটু উকি দিয়ে মালিনীর দিকে তাকালো মায়া। তারপর মাহমুদ সর্দারকে বলে, বউকে বরণ করার দায়িত্ব তো একমাত্র শাশুড়ির থাকে। শাশুড়ির অবর্তমানে অন্য কেউ। আমার শাশুড়ি কি মারা গেছে? সবাই থমকে যায় এমন কথায়। মালিনী নিজেও খেপে গেছে এবার। মায়া ডেভিল হাসি দিয়ে বলে, না মানে চোখের সামনে জলজান্ত শাশুমাকে দেখছি, কিন্তু সে তার ছেলের বউকে বরণ করতে না করছে। বিষয়টা তো এমন হলো যে সে আমার শাশুমা হওয়ার যোগ্য না, অথবা সে দুনিয়া থেকে টাটা বিদায়। বলেই মালিনীর দিকে তাকিয়ে চোখ টিপ দেয় মায়া। মায়ার চোখ টিপ দেওয়া দেখে বিষম খায় মালিনী। মাহমুদ সর্দার হেসে দেন, বলেন, এই আস্তে আস্তে শব্দটা ব্যবহার করে যে আমার অপেক্ষার মাত্রা বাড়তে থাকবে। শাশুমার ভালোবাসা না পাই, তার দায়িত্ব তো দেখতে চাই। তাকেই এখন আমাকে বরণ করতে হবে। এটা যে আমার একমাত্র অধিকার। সোনালি এসে মালিনীর পাশে দাঁড়িয়ে বলে, যদি বরণ না করে তাহলে? মায়া গুলি উঁচু করে সেদিকে তাকিয়ে গুলির মাথায় হালকা ফু দেয়। তারপর বলে, একটু আগে একটা ডেমো দেখালাম, সিচুয়েশন আবারও ঘুরে আসতে পারে। ভয়েতে ঢোক গেলে সোনালি। প্রতিবেশীরা বিড়বিড় করে বলে, যেমন মন্ত্রী তার তেমন বউ, মন্ত্রীর মতো করা মস্তিষ্কের। মায়া আবার বলে ওঠে, আমি কিন্তু এমন বৌমা নই যে শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শাশুড়ির ছেলের ভালোবাসা কি কম নাকি যে শাশুড়ির ভালোবাসার কাঙাল হব? কিন্তু অধিকার বোধ, এই যে উনি চায় ওনার না হওয়া বৌমাকে বরণ করতে, এটাই তো আমার হার। এই হার মানতে শিখিনি। মায়া যা চায় তাই পায়। এখন তার ইচ্ছা সে তার শাশুড়ির থেকে বরণ গ্রহণ করবে। কি মন্ত্রী মশাই, আপনি করবেন না পূরণ আপনার মায়াবতীর ইচ্ছা? রাজ একটু হেসে এগিয়ে আসে মায়ার দিকে, বলে, অবশ্যই মায়াবতী, তবে তোমার মুখে আমি দ্বিতীয়বার আমার মায়ের মৃত্যুর কথা শুনতে চাই না। মাথায় রেখো, আমার দুনিয়া, আমার মা, তুমি ও আমার পরিবার। বলেই রাজ তাকায় শিয়া হিয়ার দিকে, তারপর তাকায় মায়ার দিকে। মায়া বলে, আমার এই জবান থেকে আপনার মায়ের মৃত্যু আসবে না, কিন্তু আমার শাশুমার কথা ঠিকই আসবে। শাশুড়ি বৌমার মাঝে ঢুকবেন না যেন মন্ত্রী মশাই। আপনাকে আবার এসব জিনিসে মানাবে না। ট্রিপিক্যাল ভারতীয় সিরিয়াল হয়ে যাবে যে। রাজ হালকা হেসে দেয়। মাহমুদ সর্দার হো হো করে হেসে বলেন। বলে মালিনীর কাছে থালা নিয়ে আসেন মাহমুদ সর্দার। শাসনের সুরে বলেন, বলেই থালাটা মালিনীর হাতে দিয়ে দেন। মায়া তার
ফোন বের করে মৌয়ের হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি শাশুড়ি বৌমার কিছু মোমেন্ট ক্যাপচার করে নাও। বলা তো যায় না সম্পর্কগুলোর পরিবর্তন হতে থাকে কোন সময়। আমার শাশুড়ি তো আবার ভালো মানুষের সঙ্গ নিয়ে চলে, তার থেকে আবার সিরিয়ালের শাশুড়ির ড্যামোগুলো শিখে আমার উপর অ্যাপ্লাই করতে চাইতে পারে। মায়ার তিক্ত কথাগুলো হজম করে মায়ের কাছে আসে মালিনী। মায়াকে মিষ্টি খাইয়ে দেয়। মায়া সুন্দর করে একটি হাসি দিয়ে জড়িয়ে ধরে মালিনীকে। মালিনীর কানের কাছে ফিসফিস করে বলে, ভুলেও সিরিয়ালের শাশুড়ি হতে যাবেন না শাশুমা। আমি আবার সিরিয়ালের বৌমা না, আমি আপনার জীবনের অ্যাটম বম আলা বৌমা। আমার আর আমার স্বামীর মাঝে দেয়াল হয়ে আসলে আমি এই দেয়াল গুঁড়ো গুঁড়ো করে দিব। মালিনী কেঁপে উঠল মায়ের কথায়। এ মেয়ে তো খুব ডেঞ্জারাস। গৃহপ্রবেশেই শাশুড়িকে হুমকি দিচ্ছে। মায়া ছেড়ে দিল মালিনীকে, তারপর বলে, পিকচার তোলা কমপ্লিট মৌ? অনেক সুন্দর লাগছে শাশুড়ি বৌমার জুটি। লাগবেই তো, মন্ত্রী মশাইয়ের মা বলে কথা, সে তো এখন আমার শাশুমা। বলেই অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মালিনীর দিকে। যারা কান্না করছে। একে তো রাজ বিয়ে করেছে, আবার তার বউ তাকে গুলি করে তার হাত ফুটো করে দিয়েছে। ন্যাকা কান্না করে রাজের সামনে এসে হাত দেখিয়ে যারা বলে, সি বেবি, তোমার এই নিউ ওয়াইফ আমার হাত ফুটো করে দিয়েছে। সি ইজ এ ক্রিমিনাল। ও বেবি, আরো কি গুলি খেতে চাও তুমি? তোমার সতীন কিন্তু গোলাগুলিতে এক্সপার্ট। বলে ওঠে রাজ। সবাই হো হো করে হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে উদ্দেশ্য করে বলেন। রুদ্র কিছু করার আগে রাজ মায়াকে কোলে করে নিয়ে বলে, আমার বউ আমার পার্সোনাল লকার। তার গায়ে হাত দেয়া তো দূরের কথা, তার দিকে চোখ দেওয়ার অধিকারও আমি কাউকে দিব না। কেউ আমার বউয়ের আশেপাশে আসলে তার শকুনের নজর এই বাঘের কাছে ফিকে পড়ে যাবে। বলেই মায়াকে নিয়ে নিজের বাড়ির ভিতরে ঢুকতে থাকে রাজ। রাজের এই কথাটি শুনে মায়া খুব খুশি হয়। আর রাজের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। রাজের কানের কাছে ফিসফিস করে মায়া বলে, জেলাস মন্ত্রী মশাই? রাজ ঠোঁট প্রসারিত করে হেসে বলে, মায়াবতীর মতো অতিমাত্রায় জেলাস না হলেও আংশিক আছে। মায়াকে বাড়ির ভিতর এনে হলরুমের সোফায় বসিয়ে দেওয়া হয়। মায়াকে সোফায় বসিয়ে রাজ বলে, কেমন লাগছে শ্বশুর বাড়ি? মায়া বাড়িটির পরখ করে দেখছে। হলরুম থেকে উপরের দিকে সাজানো আছে বড় একটি সিঁড়ি। সিঁড়ির উপর দিয়ে পরখ করতে করতে চোখ আটকে যায় উপরের ঘরগুলোতে। কিছু ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মায়ার চোখ আটকালো মোহন সর্দারের ঘরটিতে। ওই সেই ঘর, যেই ঘর থেকে মায়া দৌড়ে নিচে আসতো। মুখে ফুটে উঠত, আমি খাবো না আম্মু, দুধের গন্ধ আমার সহ্য হয় না, আমি পুতুল বউ নিয়ে খেলবো। শাহানা পারভিন শাড়ি পরে দৌড়তে থাকতেন। শাড়ির আঁচল থাকতো তার কোমরে। কুচিগুলো বাম হাত দিয়ে হালকা উঁচু করে ধরে ডান হাতে দুধের গ্লাস নিয়ে মায়ার পেছনে পেছনে ছুটতে ছুটতে বলতো, আমার লক্ষ্মী মা আমার সব কথা শোনে। এটা শোনো না কেন তুমি? দুধে প্রোটিন আছে, তোমাকে খেতে হবে মা। তুমি স্ট্রং না থাকলে তোমার পুতুল বর আসবে না। পুতুল বর আসবে না শুনলে মায়া থেমে যেত। শাহানা পারভিনের দিকে ঘুরে তাকিয়ে বলতো, আমার পুতুল বর আসবে, আমার পুতুল বউ একা থাকবে না। বলেই মায়া দৌড় দিত ওর দাদুর পেছনে। দাদুকে জড়িয়ে ধরে বলতো, আমার পুতুল বউ কোথায়? মায়ার দাদু মায়াকে কোলে নিয়ে বলেন, তোমার পুতুল বর এখন অনেক পরিশ্রম করে দাদুভাই। সে তো পড়াশোনা করে শক্তিশালী হবে, তুমি কি দুর্বল থাকবে? না, আমি অনেক স্ট্রং হব। আমার পুতুল বর আর আমি দুজনেই স্ট্রং হব। আমাদের সাথে ডিসুম ডিসুম দিয়ে কেউ জিতবে না। শাহানা পারভিন হেসে দিতেন, বলতেন, তাহলে সময় মতো খাওয়া দাওয়া করো, দেখবে সময় হলে পুতুল বর পাবে। মায়া ফোকলা দাঁতের হাসি দিয়ে গ্লাস নিয়ে ঢকঢক করে গিলে ফেলতো দুধ। শাহানা পারভিন খুশি হয়ে মায়ের মাথায় চুমু দিয়ে বলতেন, আমার লক্ষ্মী সোনাটা আমার সব কথা শুনে, একটুও দুষ্টুমি করে না। মায়া সাথে সাথেই শাহানা পারভিনকে জড়িয়ে ধরে বলতো, তুমিও আমার লক্ষ্মী মা। অতীতগুলো কল্পনা করে মায়া আনমনেই বলে দেয়, মা। রাজ মায়ের দিকে ঝুঁকেছিল। মায়ের মুখে মা ডাক শুনে তার নিজের বুকেও ছ্যাদ করে ওঠে। সে যে শাহানা পারভিনকে ছোট মা বলে ডাকত।
শাহানা পারভিন ছিলেন ভালোবাসার মানুষ, শুধু তার কাকা বুঝল না হিডের মূল্য। মায়ার মুখ উঁচু করে রাজ বলে, মাকে মিস করছো মায়াবতী? মায়া তাকিয়ে থাকে রাজের দিকে। রাজকে জানতে দিতে চায় না তার দুর্বলতা, যদি রাজ ভুল বুঝে দূরে ঠেলে দেয় তাই বলে। মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসলে প্রত্যেক মেয়ে তো মাকে মিস করে, এটা কি অস্বাভাবিক মন্ত্রী মশাই? রাজ বুঝলো মায়া কথা ঘুরিয়ে দিয়েছে। মায়া জানে না রাজ তার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছে, তবে এই রহস্যের উন্মোচন আড়ালে আবডালেই করুক সে। মায়াবতীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রাজ জানতে দিবে না মায়াকে। সেও যে তার ছোট মার জন্য কষ্ট পায়। ছোট মা তো তাকে এই বাড়িতে অনেক আদর যত্ন করেছিল। রাজের জ্বর হলে শাহানা পারভিন রাত জেগে রাজকে সেবা করতেন। মাকে কাছেই পেত না। মাহমুদ সর্দার ব্যস্ত থাকতেন, কারণ তাদের পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। বাড়ির সবাই ভিতরে ঢুকে দেখতে পায় রাজ ঝুঁকে আছে মায়ার দিকে। মাহমুদ সর্দার গলা খাঁকারি দিলেন। রাজ উঠে দাঁড়ালো, ঘুরে তাকিয়ে সবাইকে দেখে নিল। মাহমুদ সর্দার তাদের লকার থেকে পুরনো গহনাগুলো মায়ার কাছে এনে দিলেন। বংশের দামি গহনাগুলো, যা সোনালি নিজেও পায়নি, তা মায়া একদিনেই এসে পেয়ে গেল। এটা দেখে সোনালির হৃদয় পুড়ে ছাড়খাড়। সাথে সাথে মাহমুদ সর্দারের সামনে এসে বলেন, এটা কি হলো বড় ভাই? বাসায় তো আরও অনেক মেয়ে মানুষ আছে, আপনি এইসব বংশীয় গহনা একা এই মেয়েকে দিচ্ছেন কেন? বড় আপা আছে, আমি আছি, সিয়া হিয়া মিলি, আর তাছাড়া রুদ্রের যে বউ হবে সেও তো এখান থেকে ভাগ পাবে। মাহমুদ সর্দার কথাগুলোর পাত্তা না দিয়ে মায়ার গলার মোটা স্বর্ণের হার পরিয়ে দেন, হাতে রুলি পরিয়ে দেন, তারপর গহনার বাক্স মায়ার হাতে উঠিয়ে দেন। সবকিছু কমপ্লিট করে তাকান সোনালির দিকে, বলেন। সোনালি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেন। মাহমুদ সর্দার স্মিত হেসে বলেন, শিয়া হিয়া আর মিলি অবাক হয়ে তাকিয়ে আছে কে এই ছোট মা, তারা কিছুই জানে না। সোনালি দমে গেলেন। মাহমুদ সর্দার বলেন। রুদ্র এসে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে বলেন, মায়ের কথায় কষ্ট পেও না বড় বাবা, আমার চাই না এইসব। আমি নিজেই আমার বোন আর আমার হবু উত্তরাধিকারীর দায়িত্ব নিতে পারবো। বলে তাকিয়ে থাকে হিয়ার দিকে। হিয়া দেখলো এই দৃষ্টি। শুধু হিয়া না, মায়ার নজরেও এসেছে রুদ্রের এই নরম চাহনি। এটা দেখে মায়া এক ডেভিল হাসি দেয়। হিয়া বিরক্তি চাহনি দিয়ে চশমা ঠিক করে রাজ এসে রুদ্রের কাঁধে হাত রেখে বলে, ভাই আমার বউয়ের দায়িত্ব নেই, যে দায়িত্বে নেওয়াটাই তো আসল পুরুষের কাজ। রুদ্রের মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। রাজকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন ভাই। যারা এসে সোনালির পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, তোমার মাথা গরম রেখো না খালামণি, তোমার ছেলেই তো এনা। দেখছো না কিভাবে ভালোবাসা আদায় করে নিচ্ছে? আমাদের মেইন জ্যাকপটটা রুদ্রের মাধ্যমে। ঠান্ডা মাথার খিলাড়ি তোমার ছেলেটা। শয়তানি হাসি দিয়ে সোনালি বলেন, আসলেই তাই। আমার ছেলে বোঝে কোথায় কোন কথা বলে মন জয় করতে হয়। তবে চিন্তা নেই, এই মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা এই সোনালি জানে। ছলে বলে কৌশলে ওকে তো বিদায় করবই, তারপর এই বাড়ির বউ হয়ে তুমিই আসবে। যারা ও সোনালি দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে দেয়। মালিনী চলে গেছে ঘরে। তারার এসব বিষয়ে কথা বলার ইচ্ছে নেই। সে মায়াকে মেনে নিতে পারেননি, মানবে কিভাবে? মায়া যে আচরণ করলো, এতে মায়াকে বৌমা হিসেবে মানতে কষ্টকর। ঘরে এসে চুপচাপ শুয়ে আছেন তিনি। মায়াকে নিয়ে শিয়া ও হিয়া রাজের ঘরে এসেছে। শিয়া ও হিয়া অবাক হলেও বাবা ও ভাই যখন মায়াকে ভালোবেসে গ্রহণ করেছে, তখন তারাও গ্রহণ করে নিল মায়াকে তাদের ভাবি হিসেবে। এমনিতেও মায়া দেখতে মাশাআল্লাহ যারার মতো না। যারার মুখে তো সবসময় মেকআপ দিয়ে ভরা। এই মায়া তাদের মতোই কর্মঠ আর স্বাভাবিক, কিন্তু মায়া মাইন্ডলি ডেঞ্জারাস, যেটা শিয়া ও হিয়া না। শিয়া ও হিয়া হাসতে হাসতে গল্প করছে মায়ের সাথে। মায়ের পড়ালেখা ও ভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। নতুন ভাবিকে দেখে তারা বন্ধু বানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। মাহমুদ সর্দার ও রাজ মিলে
একটা কথা বলছেন তাদের আলাদা এক মিটিং রুমে। এটা আলাদাভাবে মাহমুদ সর্দার অনেক আগেই করেছেন। যখন তিনি তার ছেলে মেয়ের সাথে সময় কাটান এখানে এসেই কাটান। রুমের দরজা লাগিয়ে কথা বলছেন তারা। কথার ফাঁকে রাজ বলে ওঠে, সব কিছুই বুঝলাম বাবা, তবে আমি এটা বুঝলাম না যে আমার জন্মদিনের দিন মায়াবতীকে আমরা চিনেও না চেনার ভান করেছি, ঠিক আছে, কিন্তু মায়াবতীর ইনফরমেশন কেন আমাকে চাইতে বললে? আমি তো মায়াবতীর সব কিছুই আগে থেকেই জানতাম, তাহলে এগুলো কেন বলতে হলো? মাহমুদ সর্দার রাজের কাঁধে হাত রেখে বলেন, হোয়াট? কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? তুমি কাকে সন্দেহ করো? বাধা তো হতে এসেছিল। কাকে আমার কাছে জারাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম জারা ওয়াইনে নেশাদ্রব্যের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে কি কাকিয়া স্পাই লাগিয়েছিল?